আজকে হচ্ছে এগ্রিকালচার অফ বাংলাদেশ। আমাদের বাংলাদেশে মূলত এগ্রিকালচারটা কোন ধরনের, কোন টাইপের, কোন কোন জিনিসগুলো আমরা উৎপাদন করি এবং হচ্ছে আপনার কোনটা এক্সপোর্ট করি, কোনটা ইম্পোর্ট করি, আমাদের ইকোনমিতে কতটা এটা অবদান রাখে, এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে কি এগ্রিকালচার অফ বাংলাদেশ। আচ্ছা, আপনারা তো এগ্রিকালচার বুঝেন না? সবাই তো টুকটাক গ্রামে যান, কৃষিকাজ দেখেন। সো এগুলো সব হচ্ছে আপনার এগ্রিকালচারের মধ্যে। এখন দেখেন ইন্টারফেসটা সুন্দর না? আচ্ছা, দেখেন বাংলাদেশের এগ্রিকালচারটা মোটামুটি ফোকাস করে কিসের উপরে জানেন? সেলফ সাফিসিয়েন্সি, যেটা আপনার সেলফ ডিপেন্ডেন্ট যারা, তাদের ওই নিজেদের আপনার সেলফ সাফিসিয়েন্সি বাড়ানোর জন্য তারা হচ্ছে এগ্রিকালচারটা করে। দেখেন আপনারা গ্রামে গেলে দেখবেন যারা এই যে কৃষক, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট খুব একটা বেশি থাকে না, কিন্তু তারা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু কৃষি আছে। কেন আছে? তাদের নিজেদের সেলফ সাফিসিয়েন্সি বাড়ানোর জন্য আসে, তাদের নিজেদের সেলফ সাফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এখানে আপনার কৃষি কাজ দুইটা এখানে অপশন আপনাকে বলেছে, পারপাস বলেছে। দেখেন বাংলাদেশ এগ্রিকালচার হ্যাজ ফোকাসড অন অ্যাচিভিং সেলফ সাফিসিয়েন্সি এন্ড ইজ ডমিনেটেড বাই প্রোডাকশন অফ রাইস, স্মল হোল্ডার ফার্মার্স। তার মানে কি আপনার এই যে এগ্রিকালচারটা, ঠিক আছে, এই যে আপনার এগ্রিকালচার, এখানে দুইটা ফোকাস থাকে। প্রথম ফোকাসটা কি? প্রথম ফোকাসটা হচ্ছে তাদের সেলফ সাফিসিয়েন্সি, নিজেদের ডেভেলপমেন্ট, নিজেদের ডেভেলপমেন্ট বা সেলফ সাফিসিয়েন্সি তাদের প্রধান পারপাস। সেকেন্ড পারপাসটা কি? ফুড। দেখেন আমাদের খাদ্যের যোগান দিচ্ছে কারা? আমাদের খাদ্যের যোগান কারা দিচ্ছে? কৃষকরা। এখন আমাদের এই যে ন্যাশনাল চাহিদা, যেটা ন্যাশনাল ডিমান্ড, সেটা পূরণ করার জন্য এগ্রিকালচার প্রয়োজন। তাহলে এগ্রিকালচারের এখানে দুটো পারপাস, একটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি আর একটা কি? ফুড, ফুড সাপ্লাই। এখন দেখেন আমাদের এগ্রিকালচারের মধ্যে কি কি প্রোডাক্ট পড়ে? আচ্ছা, আমাদের এগ্রিকালচারের মধ্যে কি কি প্রোডাক্ট পড়ে দেখেন? রাইস, জুট, সুগার ক্যান, পটেটো, পালস, টি এন্ড টোবাকো। আমাদের এগ্রিকালচারের মধ্যে মোটামুটি এগুলোই সিংহভাগ। এই যে দেখেন গ্রামে গেলে দেখবেন পাটের উৎপাদন অনেক বেশি। কোন এলাকায় বলেন তো? মাদারীপুর, ফরিদপুর। ফরিদপুর গেলে দেখবেন আপনার যেদিকে তাকাবেন সেদিকে সরিষা এবং পাট। তাহলে ওই এলাকাতে সরিষা এবং পাট বেশি হয়। আবার দেখবেন যে কিছু জায়গাতে ধান বেশি হয়, ধানের চাষ বেশি হয়। তাহলে আমাদের মূলত এগ্রিকালচার প্রোডাক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো? দেখেন রাইস, জুট, সুগার ক্যান, পটেটো, পালস, হুইট, টি এন্ড টোবাকো। এই জিনিসগুলো হচ্ছে আপনারা মার্ক করে রাখবেন। এই জিনিসগুলোই আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এগ্রিকালচার সেক্টর। বুঝতে পেরেছেন? তারপরে ধরেন আছে ভেজিটেবল। এরপর আমাদের কি হোয়াইট গোল্ড কোনটা বলেন তো? চিংড়ি। আমাদের চিংড়িটা হচ্ছে কি অনেক বেশি আমাদের এখানে জিডিপিতে অবদান রাখছে, কারণ আমরা চিংড়িটা অন্য দেশে কিন্তু ট্রান্সফার করছি, তাই না? আমাদের নিজেদের দেশের চাহিদা মেটানোর পরে অন্য দেশে আমরা এক্সপোর্ট করতে পারি। দেখেন প্রায় 72% আমাদের টোটাল যে প্রোডাকশন, তার মধ্যে 72% কোথায়? এগ্রিকালচার। তার মধ্যে 72% কোথাকার? এগ্রিকালচার। এবার দেখেন এগ্রিকালচারাল ওয়ার্ড কাকে বলে? আমরা এগ্রিকালচার বুঝলাম, এবার এগ্রিকালচারাল ওয়ার্ড কোনগুলো? দেখেন এখানে বলেছে আমাদের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এগ্রিকালচারটা ফোকাস করে মূলত দুইটা বিষয়ের উপর। আগে বলেছে একটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি আর একটা কি? প্রোডাকশন অফ ফুড। এইবার দেখেন প্রোডাকশন এগ্রিকালচারাল ওয়ার্ড ইজ আ জেনারেল কনসেপ্ট which means that land is used to grow product. দেখেন এখানে দুইটা জিনিস বলেছে। এগ্রিকালচারাল ওয়ার্ড কখন হবে? যখন একটা ল্যান্ড, ধরেন এটা হচ্ছে কি ল্যান্ড, এখন এই ল্যান্ডটাকে আপনি ব্যবহার করবেন। এই ল্যান্ডটাকে ব্যবহার করে আপনি কি করবেন? দেখেন plants and livestock are cultivated to provide food for people and provide raw material. কি বলেছে? আপনি এই ল্যান্ডটাকে ব্যবহার করে কি উৎপাদন করছেন? প্রোডাক্ট উৎপাদন করছেন। খেয়াল করেন, আমি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করব। দেখেন আপনি এই ল্যান্ডটাকে ব্যবহার করে কি করছেন? প্রোডাক্ট উৎপাদন করছেন। আবার আপনি এই ল্যান্ডটাকে ব্যবহার করে কি করবেন? এই ল্যান্ডটাকে ব্যবহার করে আপনি র ম্যাটেরিয়াল তৈরি করবেন। আসেন দেখেন, আপনি এই ল্যান্ডকে ব্যবহার করে দুইটা কাজ যখন করবেন তখন সেটা এগ্রিকালচারাল ওয়ার্ক হবে। কখন এগ্রিকালচারাল ওয়ার্ক হবে? একটা ল্যান্ডকে ব্যবহার করে যখন আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন, মানে সেখানে কালটিভেট করবেন, প্লান্ট চাষ করবেন, তখন সেটা কি হবে? এগ্রিকালচারাল ওয়ার্ক। এবং অন্য ব্যবসায়ের জন্য আপনি র ম্যাটেরিয়াল দিবেন, অন্য ব্যবসায়ের জন্য আপনি র ম্যাটেরিয়াল প্রোডাক্ট করবেন। এই দুইটা জিনিস যখন হবে তখন সেটা কি? এগ্রিকালচারাল ওয়ার্ক। দেখেন ধরেন আপনার একটা জমি আছে, সেই জমিতে আপনি পাট উৎপাদন
করছেন, একটা জমি আসলো, সেই জমিতে আপনি পাট উৎপাদন করছেন, দ্যাট মিন্স কি আপনি কাল্টিভেট করছেন। সেই পাট উৎপাদন করার পরে সিংহভাগ কোথায় চলে যাচ্ছে, কার র ম্যাটেরিয়াল হিসেবে যাচ্ছে বলেন তো? বস্তা তৈরি। হ্যাঁ, পাটের বস্তা যারা তৈরি করছে, পাটের বিভিন্ন জিনিসপত্র যারা তৈরি করছে, তারা কোথা থেকে র ম্যাটেরিয়াল নিচ্ছে? আপনার কাছ থেকে র ম্যাটেরিয়াল নিচ্ছে। তাহলে কি আপনি দুইটা জিনিসই মানে ফিল আপ করছেন, প্রথমত এটাও করছেন এটাও করছেন, দ্যাট মিন্স আপনার এটা কি এগ্রিকালচারাল ওয়ার্ক, দ্যাট মিন্স আপনার এটা এগ্রিকালচারাল ওয়ার্ক। দেখেন এখানে বলে দিয়েছে ডিরেক্টলি, which means that land is used to grow crops, plants and cultivated to provide food for people and provide raw materials for industries. তার মানে কি আপনার সব ধরনের এইখানে যে কয়টা বলেছে এই জিনিসটা ফিল আপ করলে সেটা কি হবে? এগ্রিকালচারাল ওয়ার্ক। বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন? কেউ বুঝেননি এমন আছেন? তাহলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আগাই। এর মধ্যে কি কি আসে দেখেন, ফার্মিং, ফরেস্ট্রি, ফিশিং, সাইডলাইন্স, এগুলো সব হচ্ছে আমার এটার মধ্যে। কি বললাম? ধরেন আপনি ভেজিটেবল চাষ করেন, সেটা এগ্রিকালচারাল ওয়ার্ক। আপনি ফিশ, যেটা আপনি চিংড়ি মাছ বা আদার্স মাছগুলো আপনি চাষ করছেন, সেটাও কিন্তু আপনার এগ্রিকালচারাল ওয়ার্ক। আবার আপনি ধান চাষ করছেন, সেটাও এগ্রিকালচারাল ওয়ার্ক। আপনি ফার্মিং করছেন, অনেকে কি করে দেখেন তো, এই যে এখন গ্রামে গেলে দেখবেন যে ছোট ছোট খামার তৈরি হচ্ছে, দেখবেন কেউ হচ্ছে বড় বড় খামার তৈরি করে গরু পালছে, আবার হচ্ছে মুরগির ফার্ম করতেছে। দেখবেন যে গ্রামে গেলে এখন কিছু তো যাওয়ার পর দেখবেন মুরগির ফার্ম হচ্ছে, অনেকেই এটা এখন করছে। খুব বেশি পুঁজিও লাগে না, অল্প পুঁজিতে তারা কি ব্যবসাটা করতে পারে। তো এই সবগুলো মিলেই কি আমাদের এগ্রিকালচারাল ওয়ার্ক। এখন আপনি বলেন তো এই প্রত্যেকটা জিনিস কি আপনার এই দুইটা ক্রাইটেরিয়া কি পূরণ করে কিনা? অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে যোগান দেয় কিনা এবং হচ্ছে প্রোডাক্ট উৎপাদন করে কিনা, কাল্টিভেট করে কিনা, কি মনে হয় আপনাদের? অবশ্যই করে। আমি আপনাদেরকে বোঝাই। ধরেন আপনাদের মনে হতে পারে যে যারা চিংড়ি চাষী তারা কিভাবে এই দুইটা ক্রাইটেরিয়া কিভাবে মেইনটেইন করে। যারা চিংড়ি চাষী তারা নদীটাকে বা পুকুরটাকে কিভাবে ব্যবহার করছে? মাছটাকে চাষ করছে, কাল্টিভেট করছে, তাই না? মাছটাকে চাষ করছে, তাহলে তাদের এই ক্রাইটেরিয়া ফুলফিল। সেকেন্ড অপশনে আসেন অন্য ব্যবসায়ের র ম্যাটেরিয়াল, তাই না? অন্য ইন্ডাস্ট্রির র ম্যাটেরিয়াল। আচ্ছা, এই চিংড়িগুলো কি সবই কি একদম প্রপার আমরা যেভাবে চিংড়ি মাছটা খাই রান্না করে সেভাবেই কি খাওয়া হয়, নাকি এই জিনিসটা হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন বড় বড় আপনার বাইরে বিভিন্ন শপগুলোতে তারা কিভাবে এটা সেল করে? তারা এটাকে আবার প্রক্রিয়াজাত করে আপনার সামনে খাবার হিসেবে সার্ভ করছে। তাহলে কি এটা কি তার ব্যবসায় র ম্যাটেরিয়াল বলা চলে না? বলেন তো, যখন তার রেস্টুরেন্টের ব্যবসা, তার মানে কি তার ব্যবসায় র ম্যাটেরিয়াল অবশ্যই খাবারের জিনিসগুলো। তো এই খাবারের জিনিস সে কোথা থেকে নিচ্ছে? এই কৃষকদের থেকে নিচ্ছে। এটা অনেক প্রসেসিং থাকে, কিন্তু আলটিমেটলি কার থেকে নিচ্ছে? কৃষকের থেকে নিচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এগুলো সবগুলোই কি আমাদের এগ্রিকালচারাল ওয়ার্ক। দেখেন এখানে দুটো ছবি দেওয়া আছে, একজন হচ্ছে বাঁধাকপি চাষ করছে আর একজন হচ্ছে গরু তার ক্ষেতে চাষ করতেছে। এখন আপনি দেখেন গরু দিয়ে কিন্তু আপনার ক্ষেতে আপনি ইয়ে করতে পারবেন, এই যে কি বলে এটাকে হাল চাষ করা বলে। তাহলে আপনি সবগুলোকে কি এগ্রিকালচারাল ওয়ার্ক বলতে পারেন। বুঝতে পেরেছেন? এইবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে অপরচুনিটিস অফ এগ্রিকালচার। অপরচুনিটিস অফ এগ্রিকালচার। আচ্ছা, আপনারা দুইজন একটু বলেন তো এগ্রিকালচারাল অপরচুনিটি গুলো কি? কেউ একজন একটু বলেন তো শুনি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা আচ্ছা, আপনারা যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা একবার এটা নিয়ে নেন। আচ্ছা, এবার দেখেন অপরচুনিটিস গুলো কি। ফার্স্ট অফ অল, এগ্রিকালচারাল আমাদের জিডিপিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। আমাদের জিডিপিতে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো অনেক বড় একটা ভূমিকা রাখে, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ, আপনি গ্রামে যাবেন বেশিরভাগ মানুষ কি করে? এই কৃষিকাজ করছে। এখন তো কৃষিকাজটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটা সময় মানুষ ছিল যে কৃষিকাজ করতে চাইতো না বা মনে করতো যে এটা করা যাবে না বা এরকম, কিন্তু এখন অনেক ভালো ভালো ছেলেরা, অনেক ভালো ভালো মেয়েরা দেখবেন যে পড়াশোনা শেষ করে গিয়ে গ্রামে গিয়ে তারা ফার্ম দিচ্ছে, তারা গরুর ফার্ম দিচ্ছে, মুরগির ফার্ম দিচ্ছে, এগ্রো প্রজেক্ট করতেছে। কারণ এগুলোতে আপনি যদি করতে পারেন তাহলে এটার অনেক চাহিদা, আপনি নিজের দেশের চাহিদা মিটিয়ে বাইরেও এটা এক্সপোর্ট করতে পারবেন, তাই তো? তাহলে আমাদের জিডিপিতে সবচেয়ে বড় অবদান রাখছে এখানে এগ্রিকালচার। এটা একটা আমাদের অপরচুনিটি। সেকেন্ড ওয়ান দেখেন, আমাদের দেশে লেবার অনেক অ্যাভেইলেবল। এটা আপনারা জানেন? আমাদের দেশে লেবার অনেক অ্যাভেইলেবল, যেটা অন্য দেশে নাই। সো এখানে এই যে অ্যাভেইলেবল অফ লেবার এন্ড মেকিং ইজ হাইলি লেবার ইন্টেন্সিভ এন্ড ক্যাপেবল অফ সাপোর্টিং লার্জ স্কেল এগ্রিকালচার। যেহেতু আমাদের লেবারটা অনেক বেশি পরিমাণে অ্যাভেইলেবল,
প্রজেক্ট করা মানে কি, আপনার কি এমপ্লয়ি নিচ্ছেন। আপনি যখন একটা ফার্ম করবেন, ধরেন আপনি একটা ফার্ম করলেন, সেই ফার্মে কি আপনার 2 জন এমপ্লয়ি লাগবে না? মিনিমাম আমি ধরলাম, ধরেন আপনার গরুগুলোকে খাবার দিবে, তাদের পরিচর্যা করবে, সেবা যত্ন করবে, আমি সর্বোচ্চ অনেক ধরতে পারি, মিনিমাম তো আমার 2 থেকে 3 জন লাগবে। তাহলে এই যে আমাদের এমপ্লয়মেন্ট প্রবলেমটা কি হচ্ছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আমাদের দূর হচ্ছে, একটু একটু করে এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। তাহলে এটা একটা অপরচুনিটি। এবার দেখেন ফেভারেবল ন্যাচারাল এনভায়রনমেন্ট। বাংলাদেশের বলেন তো এনভায়রনমেন্টটা কিরকম? আমাদের দেশের এনভায়রনমেন্ট কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, এরকম। যদিও একটা সময় এটা খুব ভালো ছিল, যেটাকে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসি নাতিশীতোষ্ণ। এখন এই নাতিশীতোষ্ণটা আসলে পুরোপুরি নাই। এখন দেখবেন যে গরম পড়লে অত্যাধিক গরম পড়ে, শীত পড়লে অত্যাধিক শীত পড়ে, বৃষ্টি হলে বৃষ্টি হতেই থাকে, তাই না? এই চেঞ্জেস গুলো কেন হয়েছে আমাদের জন্য? তাই কারা বলুন তো? আমরা। আমাদের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা এই যে এগ্রিকালচার ভুলে গিয়েছি। এরপর হচ্ছে আমরা এই যে ধরেন এখন বিভিন্ন ধরনের এই যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, এসি বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো হচ্ছে, এটার কারণে আমাদের পরিবেশের উপর এফেক্ট করতেছে। তাহলে তারপরেও এরপরেও আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেক বেশি অ্যাট্রাকটিভ, এখানে খুব ভালো আপনি এনজয় করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো আমাদের দেশে যেভাবে উৎপাদন করা যায় চাইলেই সেটা সব দেশে পসিবল না। কোনটা দেখবেন খুবই ঠান্ডার দেশ, কোনটা হচ্ছে একদম গরমের দেশ। তো সেখানে হয় ঠান্ডার ফলনটা ভালো হবে, না হয় গরমের ফলনটা। কিন্তু আপনি আমাদের দেশে দেখেন একটা জমিতে আপনি 3 বার করে চাষ করতে পারবেন, আপনি 3 টাইম চাষ করতে পারবেন, এরকম আবহাওয়া আমাদের। আমাদের পলি মাটি, আপনি যা চাষ করবেন তাই হবে, যা চাষ করেন তাই হয়, এটা আমাদের মাটির একটা গুণাগুণ। সো আমাদের এই আবহাওয়াটা আমরা আমাদের অপরচুনিটি হিসেবে ব্যবহার করতে পারি। এবার দেখেন crops and agricultural commodities provides essential nutrition. এই যে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো, এগুলো কি আমাদের আলটিমেটলি কি দিচ্ছে? নিউট্রিশন। আলটিমেটলি কি দিচ্ছে? নিউট্রিশন। আমরা যদি আমাদের প্রপার ফুড যদি আমরা না পাই, তাহলে নিউট্রিশন আমরা কোথা থেকে পাবো বলেন? আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো যদি আমরা না পাই, তাহলে আমাদের নিউট্রিশন কোথা থেকে আসবে? এই জন্য আমাদের এগ্রিকালচারাল সেক্টরটা যত ভালো হবে, আমাদের নিউট্রিশন সিস্টেমও তত আমরা ভালো করতে পারবো। আমরা কি করতে পারবো? অনেক কম দামে অনেক ভালো একটা খাবার কিনতে পারবো। কিন্তু আমাদের যদি এগ্রিকালচারই না থাকে, এগ্রিকালচার যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে কি সেই প্রোডাক্টটা আমাকে বেশি দাম দিয়ে কিনতে হবে না বলেন? কিন্তু আমাদের দেশীয়ভাবে যখন আমরা পাবো, দেখেন একটা জিনিস, স্ট্রবেরি। একটা সময় যখন স্ট্রবেরিটা প্রথম দিকে এসেছে, আপনারা সেটা বলতে পারবেন, কারণ খুব বেশি দিনও হয়নি। তো এটা যখন নতুন আসে, তখন এটার দাম কেমন ছিল? অনেক দাম ছিল না স্ট্রবেরি? কিন্তু যখন সেটা বাংলাদেশে আলটিমেটলি আস্তে আস্তে করে চাষ করা শুরু হলো, এখন দেখবেন অনেকেরই ছাদে স্ট্রবেরি হয়, অনেকেরই দেখবেন বেলকনিতে স্ট্রবেরি ঝুলতেছে। সো এই যে ড্রাগন ফল প্রথমে যখন আসছে, তখন দেখেন কি পরিমাণে দাম ছিল, মানুষ কিনতে পারে না, সবাই কিন্তু কিনতে পারতো না, মন চাইলেই কেউ খেতে পারতো না। সো এখন দেখেন আপনি ড্রাগনের অবস্থা, আপনি যে কোনো জায়গায় যাবেন ড্রাগন ফল পাচ্ছেন, ছোট বড় মাঝারি সব ধরনের পাচ্ছেন। ইভেন হলুদ রঙের হচ্ছে, লাল রঙের হচ্ছে, গোলাপি কালারের হচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। আবার দেখবেন যে কারো বাসার ছাদের মধ্যে পুরো ছাদ জুড়ে হচ্ছে ড্রাগন ফল চাষ করতেছে। তাহলে দিন শেষে কি হচ্ছে? আমাদের এগ্রিকালচার যত বাড়বে, নিউট্রিশন ফুডের দাম অত কমবে এবং আমাদের নাগালের ভিতরে আসবে। এটা আমাদের একটা অপরচুনিটি। এবার লাস্ট রাউন্ড দেখেন, agricultural commodities typically have higher value addition compared to non agricultural product. কি বলেছে? নন এগ্রিকালচারাল যে প্রোডাক্টগুলো থাকে, তার চাইতে অত্যাধিক ভ্যালু তৈরি হয় এগ্রিকালচারাল প্রোডাক্টে। আপনি একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট যেই দামে সেল করতে পারবেন, নন এগ্রিকালচারটা সেভাবে আপনার ভ্যালু দিচ্ছে না। কেন? দেখেন এখানে 2টা রিজন। প্রথম রিজন হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো কিন্তু সব দেশ অনেক ভালো উৎপাদন করতে পারছে না, কিন্তু এটা আমাদের আবার দরকার। এগ্রিকালচারাল প্রোডাক্ট ছাড়া আমাদের নিউট্রিশন হচ্ছে না, আমাদের দেশের চাহিদার যে যোগান সেটা হচ্ছে না। সো আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টে যে পরিমাণে ভ্যালু পাচ্ছে, নন এগ্রিকালচারাল সেই পরিমাণে ভ্যালু পাচ্ছে না। এবং এটা যেহেতু পচনশীল, খুব সহজে পচে যায়, সেহেতু অন্য দেশও যখন আমাদের থেকে এটা হায়ার করবে, তাকে টাইমলি হায়ার করতে হবে এবং তাকে প্রপার ওয়েতে হায়ার করতে হবে। বুঝতে পেরেছে? সো এই হচ্ছে আমাদের অপরচুনিটিস, এগুলো আমাদের অপরচুনিটিস আমাদের জন্য, বাংলাদেশের জন্য। এটা হচ্ছে এগ্রিকালচারাল অপরচুনিটিস। এখন আমাকে বলেন এখানে কার সমস্যা আছে, কে কোন পয়েন্ট বুঝতে পারেন না? আচ্ছা, আপনারা তো মাত্র এসেছেন, ওকে। আপনারা হচ্ছে পরবর্তীতে এগুলো আবার লেকচার দেখে নেবেন, ঠিক আছে? যাদের প্রবলেম থাকবে তারা আবার লেকচার দেখে নেবেন, আর পরবর্তীতে আমাকে আবার জিজ্ঞাসা করবেন। বলেন কার কোনো সমস্যা? আমি কি নেক্সটে যাব? আচ্ছা ম্যাম, এই ভিডিওগুলো কোথায় আপলোড হয়? এগুলো হচ্ছে ফেসবুকে
এগ্রিকালচার। কনস্ট্রেন্টস বলতে কি বুঝেন? একজন আমাকে বলেন তো কনস্ট্রেন্টস মানে কি? না, আরেকজন কনস্ট্রেন্টস অফ এগ্রিকালচার, বাধা, বাধা বিপত্তি, মানে আমাদের এগ্রিকালচারের মধ্যে কি কি ধরনের সমস্যা বা বাধা বিপত্তি আছে। দেখেন প্রথমটা কি, হাই পপুলেশন ডেনসিটি। হাই পপুলেশন ডেনসিটি, আমাদের পপুলেশনটা কি অনেক বেশি, আমাদের পপুলেশন তুলনামূলক কি অনেক বেশি, এবং এটা কি করে রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল ল্যান্ড অ্যাভেলেবল ফর এগ্রিকালচার। আমাদের পপুলেশন বাড়ার কারণে কি হচ্ছে, আমাদের ল্যান্ড কমে যাচ্ছে না? আমাদের যখন পপুলেশন বাড়বে তখন ঘর বাড়াতে হবে। এই যে দেখেন এখন ঢাকা শহরে একটার পর একটা বিল্ডিং হচ্ছে, আপনি জায়গা ফাঁকা পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি গ্রামে যাবেন দেখবেন যে কিছু দূর পর পর বিল্ডিং করছে। সো বিল্ডিং করে করে আপনার কিন্তু কৃষি জমিটা শেষ হয়ে যাচ্ছে। অনেকেই দেখবেন একটা ক্ষেতের মাঝখানে গিয়ে একটা বিল্ডিং করছে বা একটা ইন্ডাস্ট্রি হচ্ছে। সো সবকিছু মিলিয়ে আমাদের যে কালটিভেটেড যে ল্যান্ডগুলো ছিল সেই ল্যান্ডের পরিমাণ কি কমে যাচ্ছে। এটা আমাদের একটা বাধা, এটা আমাদের একটা কি বাধা, মানে রিডিউসিং ল্যান্ড, রিডিউসিং ল্যান্ড, এটা হচ্ছে একটা বাধা। সেকেন্ড দেখেন স্মল এন্ড fragmented land holdings hinder the adoption of modern farming techniques। দেখেন ছোট ছোট যে ফার্মগুলো আছে আমাদের, খুব বড় পরিসরে না, খুব ছোট ছোট যে ফার্মগুলো সেগুলো কিন্তু এখনই আপনার খুব বড় ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে না, কারণ তাদের ক্যাপিটাল কম, তাদের কি বাজেট কম, তাদের স্পেস কম, তাদের সব ধরনের অ্যাবিলিটি কম। সেই জন্য তারা কি করতে পারে না, হায়ার যে আমাদের টেকনিক্স গুলো, হায়ার যে প্রযুক্তিগুলো সেগুলো তারা ব্যবহার করতে পারছে না। এটা একটা কনস্ট্রেন্টস আমাদের। 3 নম্বরটা দেখেন ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা, আমাদের দেশে এই যে ঝড় বাতাস বন্যা হুটহাট করে যে হয়ে যায়, এটা কি আমাদের ব্যবসায় ক্ষতি করে না বলেন তো? সবচেয়ে বেশি ক্ষতি করে কিসে বলেন? এগ্রিকালচার। দেখেন একটা ঝড় হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? কৃষকরা। তাদের ধান ভেসে যাচ্ছে। ধরেন একটা ধান কাটার মৌসুম, ধরেন ধান কাটার মৌসুম আসে, এখন কিছুদিন পরে আপনি ধানটা কাটবেন, এখন কাটার যোগ্য হয় না, কিন্তু হুট করেই আপনি দেখেন একটা বন্যা চলে আসে, হাওড় এলাকা বন্যা চলে আসছে, হয়তো পানিতে ধানগুলো ভেসে যাবে, তখন আপনি না পারছেন কাঁচা ধানগুলোকে কেটে নিয়ে আসতে, কারণ ওটা আপনার কোনো কাজে লাগবে না, না পারছেন আপনি ধানগুলোকে রক্ষা করতে, তখন কি হয় ওই যে ফ্লাড হয়ে ধানগুলো ভেসে যায় একসাথে। দেখবেন যে আমের সিজনে যখন অতিরিক্ত বরফ পড়ে, মানে শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হলে কিন্তু আম নষ্ট হয়ে যায়, যে শিলাটা আমের গায়ে পড়ে ওই আমটা দেখবেন যে ওই কোণা থেকে পচে যায়, সেটা তাদের জন্য প্রবলেম। এইরকম ন্যাচারাল ডিজাস্টার গুলো আসার কারণে আমাদের একটা কনস্ট্রেন্ট তৈরি হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে। এবার দেখেন ইনঅ্যাডিকুয়েট ইরিগেশন ইনফ্রাস্ট্রাকচার এন্ড ওয়াটার স্কারসিটি। আচ্ছা, আপনারা তো গ্রামে গিয়েছেন, কখনো ইরি ধান চাষ করা দেখেছেন? ইরি ধান, বড় ধান এগুলো চাষ করা দেখেছেন? দেখবেন কি এর মধ্যে মাঝখানে মাঝখানে এরকম পাম্প বসানো থাকে পানি দেওয়ার জন্য, তাই না? এরকম সিস্টেম, ইরিগেশন সিস্টেম করা থাকে পানি দেওয়ার জন্য। একটা সময় কিন্তু ইরিগেশন সিস্টেম এভাবে করা ছিল না, সবাই হচ্ছে এরকম ড্রেনের মতো ইয়ে করে করে সেখানে পানি দিয়ে তারপর পানিটাকে প্রোভাইড করতো। ওয়াটার যে স্কারসিটি সেটা আমাদের অনেক বেশি। দেখবেন যে আপনার এলাকায় যদি যেখানে ক্ষেত তার পাশে যদি খাল না থাকে, সরু খাল যদি না থাকে, আপনার পানিটা কোথা থেকে নিয়ে আসবেন? সো এই যে আমাদের এগ্রিকালচারাল সমস্যাগুলো, এগুলো আমরা এখনো পুরোপুরি বের হয়ে আসতে পারিনি, কারণ আমরা এখনো অতিরিক্ত পরিমাণে প্রযুক্তি ব্যবহার করতে পারি না। তারপরে ওই যে এখন উন্নতি করার চেষ্টা করছে, এখন অনেকটাই ভালো হয়েছে, এখন দেখবেন যে ইরিগেশন সিস্টেম অনেক ডেভেলপ হয়েছে, ঠিক আছে? এরপর দেখেন স্মল স্কেল ফার্মার্স অফেন ফেস ডিফিকাল্টিজ ইজ অ্যাসেসিং ক্রেডিট এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। আচ্ছা, এই যে লোন নেওয়ার সময় যে আমাদের প্রবলেমগুলো হয়, এটা আপনারা ব্যবসা উদ্যোগেও পড়েছেন মনে হয়। দেখবেন আপনার একটা জমি আছে, সেখানে আপনি চাষ করছেন, এখন আপনার একটু বড় ধরনের লোন দরকার, কারণ আপনার ক্রেডিট কম। তখন কি ব্যাংক আপনাকে খুব সহজেই লোন দেয়? দেয় না। আপনি ছোট একটা ইন্ডাস্ট্রি করতে যান, ছোট একটা ফার্ম করতে যান, ছোট একটা মুরগির ফার্ম দিতে যান, আপনার ক্যাপিটাল লাগবে। কিন্তু আপনি যখন ব্যাংকে যাবেন ক্যাপিটালের জন্য, লোনের জন্য, আপনাকে ব্যাংক কেন লোন দেয় না বলেন তো? ধরেন আপনার ব্যবসাটা অনেক ছোট, এই লোন নিলে আপনি পরিশোধ করতে পারবেন কিনা, এই ধরনের একটা সমস্যা থেকে যায়। সেকেন্ড কথা, তাদের ইন্টারেস্টের হার অনেক বেশি থাকে। দেখবেন যে আপনার কাছে বড় সড়ো লেভেলের একটা ইন্টারেস্ট রেট দাবি করছে, তো সেটা যদি আপনি দিতে পারেন লোন আনতে পারবেন, নয়তো পারবেন না। এখন আপনার ব্যবসাটাই যদি ছোট হয়, আপনার ফার্মটাই যদি ছোট হয়, তখন আপনি কিভাবে এত লোনের বোঝাটা আপনি নেবেন? পারবেন না। তো আলটিমেটলি আমাদের ক্রেডিট, যেটা আমাদের লোন নেওয়াটা সবচেয়ে বড় একটা সমস্যা। এরকম ছোট সেক্টরগুলোতে বেশিরভাগ ব্যাংকই লোন দিতে চায় না। যদিও এখন একটা প্রজেক্ট আছে গ্রিন ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং
প্রযুক্তিটা আসার কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অ্যাডভাইস অনুযায়ী এরকম ছোট ছোট খাতে লোন দেয়, যেটা এগ্রিকালচারাল প্রোডাক্ট, পরিবেশের কোনো ক্ষতি করে না, বরঞ্চ পরিবেশের ভালো করে। তাদেরকে একটু কম ইন্টারেস্টে লোন দেওয়ার একটা সিস্টেম চালু হয়েছে। সো আমাদের এই ক্রেডিট জিনিসটা অনেক বড় একটা সমস্যা, একটা বাধার সৃষ্টি করে আমাদের এই সেক্টরটায়। এবার দেখেন, ফার্মার্স অফেন ফেস চ্যালেঞ্জেস ইন মার্কেটস এন্ড আর ভালনারেবল প্রাইস ফ্লাকচুয়েশন। দেখেন, হুট করে কিন্তু আমাদের ইনফ্লেশন হচ্ছে, হুট করে ডিফ্লেশন হচ্ছে, তাই না? তো ফার্মাররা কি করে, ধরেন তাদের প্রোডাক্ট উৎপাদন হয়েছে, হঠাৎ করে কোনো একটা কারণে মার্কেটে ধস নেমে গেল, কোনো একটা কারণে মার্কেটে ধস নেমে গেল, তখন তারা তাদের প্রোডাক্টের কোনো ধরনের কোনো দাম পাচ্ছে না। ধরেন মাঝখানে এমন হয়ে যায়, আসেন মাঝখানে এমন হয়েছে যে এই যে তরমুজের যখন সিজন ছিল, প্রথম দিকে কি হলো, তরমুজটা কেজি কেজি দরে বিক্রি হতো, মানে কেজি মেপে তরমুজ বিক্রি করতো। এটা যখন কিছুদিন চললো, তারপরে মেবি রমজানের মাঝখানে বা রমজানের শেষের দিকে আস্তে আস্তে কিন্তু দেখবেন যে আপনাদের এই যে তরমুজটা একদম অ্যাভেলেবল হওয়া শুরু করলো। একটা সময় একটা তরমুজ 400 টাকা, 450 টাকা, 500 টাকা দিয়েও কেনা যাচ্ছে। আবার কিছুদিন পরে গিয়ে দেখবেন আপনি 100 টাকায় তরমুজ পাচ্ছেন অবরোহ। তখন কৃষকরা এগুলো সেল করে দিতে বাধ্য, তরমুজ কিনতেছে না। সো কখন যে মার্কেটে ধস নেমে যায় সেটা আসলে বলা চলে না। আবার দেখবেন যে হুট করে মার্কেট আপ হয়ে যাচ্ছে, পেঁয়াজের কেজি এই 300 টাকা, এই 400 টাকা, এই 500 টাকা, এই আবার 200 টাকা, এরকম একটা অবস্থা। সো মার্কেটের যে একটা ভালনারেবিলিটি, এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। এটার জন্য অনেকেই আবার কৃষি খাতে আসতে চায় না, একটা রিস্ক থেকে যায়। তারপর দেখেন, দ্য এগ্রিকালচারাল সেক্টর হ্যাজ লো লেভেল অফ মেশিনাইজেশন। ওই যে যেটা বললাম, আপনার এগ্রিকালচারাল সেক্টরের সাথে যদি অন্য সেক্টর চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের নতুন প্রযুক্তিটা একটু কম আসে। অন্যান্য সেক্টরে যেমন নতুন প্রযুক্তি আমরা বেশি করে নিয়ে আসি, বাট এগ্রিকালচারাল সেক্টরে যেহেতু স্মল হোল্ডার অনেক বেশি, যাদের ব্যবসায় বিনিয়োগ কম, ছোট পরিসরে ব্যবসা, বা তাদের ফ্যামিলি মেম্বাররা মিলে হচ্ছে আপনার ফার্মিংটা করছে, সো ওখানে চাইলেও না নতুন প্রযুক্তিগুলো বেশি দেওয়া সম্ভব হয় না। তারপরেও এখন দেখেন নতুন ধান কাটার মেশিন কিন্তু এসেছে। আগে ধান কাটতে মানুষের কত পরিশ্রম হতো, এখন মানুষ এক রাতের মধ্যে কতগুলো ধান কেটে ঘরে নিয়ে যায়। কিন্তু এই মেশিনটা কিন্তু কেউ একা কিনতে পারছে না, কারণ এটা অনেক প্রাইস। তখন কি হয় যে গভর্নমেন্ট দিচ্ছে, গভর্নমেন্ট সার্ভিসটা দিচ্ছে। সো আমাদের এখনো প্রযুক্তি অত বেশি উন্নতি আমরা করতে পারি নাই আমাদের এগ্রিকালচারাল সেক্টরে, যে খুব সহজে আমরা কাজগুলো করে ফেলতে পারবো। দেখেন এখানে ছবির মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে এটা কি বলে বলুন তো, কেউ চেনেন? এটা কি নাম কি? পাম্প। আচ্ছা, এটা দিয়ে কি করে, ওই যে পানি এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে ট্রান্সফার করে, তাই না? এক পাশে দেয়, আরেক পাশেরটা নিয়ে যায়। সো এই প্রযুক্তি কিন্তু আমাদের দেশে অনেক আগে থেকেই চলে আসতেছে, কিন্তু নতুন প্রযুক্তি আসছে খুব পরে, আর এখনো সেখানে সব জায়গায় অ্যাভেলেবল না। এখন দেখবেন বেশিরভাগ জমিতে এভাবে করেই পানি দিচ্ছে, এভাবে করেই তারা কিন্তু ট্রান্সফার করছে। সো এগুলো আমাদের কনসিকুয়েন্স। এবার দেখেন, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। আচ্ছা, ছবিগুলো দেখে ভালো লাগছে না বলেন তো? আমাদের দেশের প্রোডাক্টগুলো দেখেন, এখানে মোটামুটি এই যে আনারস, পেয়ারা, পেঁপে, তারপরে এই যে হচ্ছে আপনার চিংড়ি, ইলিশ, ধান, মোটামুটি ধরেন আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো এখানে আছে। এরপর হচ্ছে এটা আমাদের গ্রাম বাংলার কৃষক, তাদের মুখে এখন অনেক হাসি, তাই না? আগে কিন্তু আসলে কৃষকরা অনেক কষ্ট করেছে, এখন মোটামুটি তারা স্বাবলম্বী। আপনারা দেখবেন যে এই যে হাওড় অঞ্চলে কিন্তু যেখানে ধান চাষ হয়, সেখানে কিছুদিন পরে কিন্তু পুরোটা পানি থাকে। এই যে আপনারা মিঠামইন গিয়েছেন কেউ, ওখানে কিন্তু আপনারা যখন পানি দেখতে যান তখন পানি দেখেন, কিন্তু পানির সিজন বাদে দুই পাশেই কিন্তু ধান হয়, একদম পুরো এলাকা জুড়ে ধানের চাষ হয়। এই যে এর আগের বন্যাতেই তো মনে হয় আপনার হঠাৎ করে যে বন্যাটা আসলো, তখন আপনার ধান কাটার সময় ছিল, অনেক গরম ছিল, তখন কৃষকরা রাতের বেলা ধান কাটতো, মানে দিনে তারা রোদ দিতে পারতো না, অনেক বেশি হিট স্ট্রোকের পরিমাণ বেড়ে গিয়েছিল, তখন তারা কি করতো, রাতের বেলা ধান কাটতো। কিন্তু ওই বন্যাটা চলে আসার কারণে ওভাবে করে তারা ধান কেটে যে শেষ করতে পারবে তার কোনো গ্যারান্টি ছিল না। এখন দেখেন আমাদের মিঠামইন হাওড়ের যে ধানগুলো, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, আপনারা চিন্তা করে দেখেন তো আমাদের চালের দাম কিরকম বাড়বে। কারণ ওখান থেকে কিন্তু অনেক বড় একটা মানে পোর্শন আমাদের ইকোনমিতে আসছে আমাদের চাহিদা পূরণের জন্য। তো তখন কি করলো, আমাদের গভর্নমেন্ট থেকে একটা বলতে পারেন যে ভর্তুকি প্রদান করলো, এবং ওই যে মেশিন, যেটা ধান কাটার মেশিন, ডিজিটাল মেশিন, সেটা কিন্তু তাদেরকে এখানে দেওয়া হয়েছে, এবং সাথে লোকও দেওয়া হয়েছে। তারা মনে হয় কয়েকদিনের মধ্যে, যেন 2 দিন না 3 দিনের মধ্যেই মনে হয় তারা ধানগুলো কেটে ফেলছে, কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়ে এসছে। কৃষকরা এখানে হেল্প করছে, কিন্তু দেখেন একটা জমির ধান কাটতে তাদের কতদিন লাগতো? আপনারা দেখেছেন ধান কাটা? দেখেছেন? তাহলে বুঝেন আপনি যে ধান কাটতে কত সময় লাগে, কত পরিশ্রম লাগে, কত মানুষ লাগে। সেখানে প্রযুক্তির মাধ্যমে ধান কাটা, সেই ধান
ধানটাকে আলাদা করা সবই হয়ে যাচ্ছে। মানে আপনি ধানটা কেটে ধানটাকে যে আলাদা করবেন সেই ধানের পাতাগুলো থেকে, সেটাও কিন্তু করে দিচ্ছে। তাহলে এগুলো আমাদের প্রযুক্তিগত উন্নয়ন, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। এগ্রিকালচার আমাদের কেন গুরুত্বপূর্ণ? ঘুরে ফিরে কিন্তু একই কথা, ঘুরে ফিরে আমাদের একই কথা। এগ্রিকালচার আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের ইকোনমিতে অবদান রাখে, এটা আমাদের খাবার চাহিদা যোগান দেয়। সো এর বাইরে কি কি আছে দেখেন, এগ্রিকালচার ইজ দ্য প্রাইমারি অকুপেশন ফর আ সিগনিফিক্যান্ট পোরশন অফ দ্য পপুলেশন। গ্রামে গেলে আপনি দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ কৃষিকাজ করছে, যে কোনো ভাবে সে জড়িত। তার নিজের জমি আছে বা সে জমি অন্যের কাছ থেকে আপনার নিচ্ছে, লিজ নিচ্ছে। সো যেভাবেই হোক না কেন তারা কিন্তু সবাই কম বেশি এই ফার্মিং এর সাথে জড়িত। সো এটা একটা গুরুত্বপূর্ণ সাইড। এবার দেখেন, ইট এনশিওরস আ স্টেডি সাপ্লাই অফ ফুড, যেটা বললাম এগ্রিকালচার আছে মিন্স আমাদের ফুড সাপ্লাই ঠিকঠাক ভাবে হচ্ছে। এগ্রিকালচার নাই আমরা ফুড পাবো না, আমাদের অন্য দেশ থেকে ফুড নিয়ে আসতে হবে। যখনই আমরা অন্য দেশের উপর ডিপেন্ড করতে যাব তখনই দেখবেন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন যখন এই যে পেঁয়াজ আমাদের কমে যায়, তখন আমাদের ভারত থেকেও কিন্তু আমাদের আমদানিও কমে যায়, বুঝতে পেরেছেন? আমদানি তখন আমাদের কি হয়, চাহিদা বেড়ে যায়, কিন্তু তারা আমাদেরকে কম দিচ্ছে। তাদের চাহিদা পূরণ করে তো আমাদের দিতে হবে। তো তখন কি হয়, আলটিমেটলি পেঁয়াজের দামটা বেড়ে যায়। এই যে মাঝখানে দেখবেন যে আলুর দাম বেড়ে গিয়েছে। এগুলো কেন বাড়ে বলেন তো? কারণ আমাদের উৎপাদন কমে যাচ্ছে। উৎপাদন যত বেশি হবে, কস্ট তত কম হবে, আপনি তত কম দামে পাবেন। সো এটা বড় একটা রিজন। এরপর দেখেন, এগ্রিকালচার প্রোভাইডস এসেনশিয়াল র ম্যাটেরিয়াল, যেটা বললাম যে এগ্রিকালচার কি করে, আমাদের এক হচ্ছে ফুড দেয়, আমাদের মানে খাদ্য যে চাহিদা সেটা পূরণ করে, দ্বিতীয়ত র ম্যাটেরিয়াল প্রোভাইড করে। এই যেখানে বলেছে যে আপনি যদি কৃষি কাজ না থাকে আপনি র ম্যাটেরিয়াল কোথায় পাবেন? এই যে সুতা, সুতার যোগানটা কে দেয়? এই ফার্মিং থেকেই কিন্তু আসে। ইভেন আপনি যে রেশম পোকা কিন্তু চাষ করা হয়, এখন হচ্ছে বাণিজ্যিকভাবে রেশম পোকা চাষ করা হয়। রেশম পোকা চাষ করে আপনাকে সুতা দিচ্ছে, এগুলো কারা দিচ্ছে? এগুলো এই কৃষকরাই দিচ্ছে। এখান থেকে যদি আপনি র ম্যাটেরিয়াল না পান, কখনোই আপনি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন না। সো ইটস ইম্পর্টেন্ট। এবার দেখেন, এগ্রিকালচার সাপ্লাইজ ম্যাটেরিয়াল লাইক বাম্বো, উড এন্ড বায়োফুয়েল। আচ্ছা, এটা তো বুঝলেন যে আমাদের কি কি প্রোডাক্ট তারা দিচ্ছে। এবার দেখেন, এস্টাবলিশমেন্ট অফ মেডিসিন ইন্ডাস্ট্রি। এখন বলেন তো, আমাদের দেশে মেডিসিন ইন্ডাস্ট্রি কি বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। কারণ এই দেখেন, মেডিসিন ইন্ডাস্ট্রি করতে হলে কিন্তু এগ্রিকালচার দরকার। কেন বলেন তো? কাঁচামালের জন্য, র ম্যাটেরিয়ালের জন্য। আপনি যে মেডিসিন বানাবেন তার বেশিরভাগ জিনিসই কিন্তু আপনি প্রকৃতি থেকে পাচ্ছেন। বেশিরভাগ কি, আলটিমেটলি আপনি সবই প্রকৃতি থেকে নিচ্ছেন। এর মাঝখানে আপনি কিছু মেডিসিন জয়েন করছেন, কিন্তু এর মেইন পোরশনটা আসছে কোথা থেকে? আমাদের প্রকৃতি থেকে। দেখবেন আমরা অনেক গাছ আছে যেটা চিনি না, রাস্তায় হাঁটছি দুই পাশে দেখছি মনে করছি আবর্জনা, কিন্তু সেটাই একটা ঔষধি গাছ, আপনারা জানেন না। দেখেন আমরা যে গাঁদা ফুল, দেখবেন শাহবাগে গেলে হাজার হাজার গাঁদা ফুল পড়ে আছে, ঠিক আছে, নষ্ট হয়ে যায়। এখন এই গাঁদা ফুলটা কিন্তু অনেক বড় একটা ঔষধি গাছ, এটা কিন্তু ঔষধি কাজে লাগে। যারা হচ্ছে কবিরাজি ওষুধ বানায়, এই কবিরাজি ওষুধে হচ্ছে এই গাঁদা ফুলটা কাজে লাগে। এরকম গ্রাম বাংলায় দেখবেন হাজারো গাছ, লতা পাতা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আপনারা যে তেল ইউজ করেন মাথায় দেয়া, এই তেলের মধ্যে অনেক বড় একটা উপাদান হচ্ছে অ্যালোভেরা। কি? অ্যালোভেরা, জবা, আমলকি, তারপর হচ্ছে আপনার হরিতকি, এরপর বিভিন্ন ধরনের আপনার শিকড় বাকড় দেয়। হরিতকি হচ্ছে হরিতকি, বহেরা, এগুলো আপনার রমনা পার্কে গেলে দেখতে পারবেন। এগুলো গাছেই হয়, হ্যাঁ, এরকম ছোট ছোট ফল। এটা হচ্ছে শুকানোর পর ওটাকে ইয়ে করে গুঁড়া করে ওটা রসটা আর কি নেওয়া হয় তেলের জন্য, এটা খুবই উপকারী। আমলকি, এই সব প্রোডাক্ট কিন্তু আপনার তেলের জন্য ইউজ করা হয়। সো আপনারা এখন কৃষকরা এগুলো উৎপাদন করছেন, আপনি কোথায় পাবেন? কয়টা প্রোডাক্ট আপনি হচ্ছে বাইরে থেকে নিয়ে আসবেন আমদানি করে? কতক্ষণ পারবেন? আপনার তো রিজার্ভই কম, আমাদের কিন্তু রিজার্ভ অনেক কম। সো আমরা যদি সবই রিজার্ভের টাকা আমরা দিয়ে দেই আমদানি করার জন্য, তাহলে কি হবে? হবে না। সো আমাদের এগ্রিকালচার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবার দেখেন, এগ্রিকালচার সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউট টু ন্যাচারাল প্রোডাকশন, এবং হচ্ছে আপনার এই ন্যাশনাল প্রোডাকশন দেখেন, জিএনপি যেটা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, কথা হবে না, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট যেটা, সেটা কিন্তু আপনার এই এগ্রিকালচার থেকেই আসছে। ন্যাশনাল প্রোডাক্টের পরিমাণ যদি আপনি বাড়াতে চান, ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে কাউন্ট হয়? পুরো ন্যাশনাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো মিলেই কিন্তু কাউন্ট হবে। সো এখানে এগ্রিকালচার সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে, বুঝতে পেরেছেন? তারপর দেখেন, এক্সপোর্ট অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট জেনারেটস ফরেন আর্নিংস। ওই যে বললাম, আপনি যত এগ্রিকালচারাল প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন, যত সেটা অন্য দেশে এক্সপোর্ট
আমাদের দেশে কি আসবে? ফরেন মানি আসবে, আমাদের রিজার্ভ বেড়ে যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইনক্রিজ পাবলিক রেভিনিউ, ট্যাক্সেস এন্ড রেভিনিউ জেনারেটেড ফ্রম এগ্রিকালচারাল সেক্টর। দেখেন আপনি যখন এগ্রিকালচারাল সেক্টরে ভালো করবেন, একটা ভালো পজিশনে দাঁড়িয়ে যাবেন, তখন কি আপনার থেকে ট্যাক্স পাবে না সরকার? অবশ্যই পাবে। আপনি এই প্রোডাক্টগুলো যখন ভালো সেল করতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন, তখন আপনি বাধ্য সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য। এবং সেই ট্যাক্স পাচ্ছে কারা? পুরো জনগণ পাচ্ছে, পাবলিক পাচ্ছে। দ্যাট মিন্স আমাদের রেভিনিউ বাড়ছে, আমাদের ট্যাক্স বাড়ছে। এগ্রিকালচার ক্রিয়েটস ডিমান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট লাইক মেশিনারি, ফার্টিলাইজার। আচ্ছা, এবার হচ্ছে ইকোনমিক লাইফ সেটা ইমপ্রুভ করে। এগ্রিকালচারাল সিস্টেম যখন আপনি ডেভেলপ করতে পারবেন, এখানে আপনি ভালো করতে পারবেন। ধরেন গ্রামের একজন কৃষক যে আগে উৎপাদন করত একটা জমিতে একবার উৎপাদন করত বছরে, কিন্তু এখন সে প্রযুক্তি ব্যবহার করে, প্রযুক্তির সহায়তায়, ডিজিটালাইজেশনের সহায়তায় সে একটা জমিতে 3বার চাষ করছে। সে 3টা সবজি একই জমিতে ফলাচ্ছে। তাহলে কি তার প্রফিট বাড়বে নাকি কমবে? অবশ্যই তার প্রফিট বাড়বে। এবং যখনই তার প্রফিটটা বাড়বে তখন কি হবে? স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়ে যাবে। তখন কি সে আগে ধরেন একটা ছেঁড়া জামা পরে থাকতো, ঠিক আছে, সে 2 বেলা ঠিকমতো খেতে পারতো না, একবেলা খেলে একবেলা খেতে পারতো না, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারতো না। কিন্তু এখন কি তার লাইফটা সেরকম থাকবে? থাকবে না। এখন সে ভালো খাবে, ভালো করবে, ছেলেমেয়েকে স্কুলে পাঠাবে, তার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এগ্রিকালচার ডেভেলপ হলে কি হয়? আমাদের ইকোনমিক স্ট্যাবিলিটিও বাড়ে, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে। বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা? বলেন, কোনো প্রবলেম থাকলে এখনই বলেন। বুঝতে পারেননি এখানে এমন কিছু আছে? অনেক সহজ না? অনেক সহজ। আপনারা শুধু লিখবেন। আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি আপনারা এভাবেই লেখেন। আমি যেগুলো বলছি সেগুলো শুধু মনে রাখেন, যে উদাহরণগুলো দিলাম সেগুলো মনে রাখেন। আপনারা প্রত্যেকটা জিনিসের সাথে উদাহরণগুলো দিয়ে দিবেন। আপনার ডেসক্রাইব যা করবেন তার চেয়ে বেশি কাজ করে উদাহরণে। যত বেশি এক্সাম্পল দিতে পারবেন। এই যে দেখেন, আমি যে আপনাদেরকে পড়াই, কখনো কি দেখছেন রিয়েল লাইফের বাইরে গিয়ে এক্সাম্পল দেই? বলেন তো। আমি কিন্তু রিয়েল লাইফের বাইরে কোনো এক্সাম্পল দেই না। তাহলে আপনারা পরীক্ষায় যখন লিখবেন তখন কেন এক্সাম্পল দিতে পারবেন? অবশ্যই পারবেন। মনে করবেন শুধু যে আপনাদের সাথে কি হচ্ছে, কি হয়, বাংলাদেশে আপনারা আছেন, এখানে কি হয়, আপনারা গ্রামে যান, গ্রামে কি হয়, শহরে যান, শহরে কি হয়, আবহাওয়ার পরিবর্তনগুলো কিরকম, এগুলো সব আপনারা চিন্তা করবেন, দেখবেন যে উদাহরণ এমনি বের হয়ে গিয়েছে। ঠিক আছে? আজকে কি আর করবেন? আরেকটা পড়ি, হ্যাঁ? আমাদের ক্লাস টাইম কি শেষ? না, আরেকটা পড়ি আমরা। দেখেন, ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি বা ফিচারস গুলো কি আপনারা নিজেরাও জানেন, এতক্ষণ আপনারা পড়ে এসেছেন। আপনারা বলেন তো কয়েকটা ফিচার কি? বলেন, একজন বলেন। আপনি বলবেন? বলেন। কেউ পারছেন না? হ্যাঁ, আপনি বলেন। আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে বলেন তো? আমাদের দেশের অর্থনীতি বা আমাদের দেশের এগ্রিকালচার কি রকম? আপনি বলবেন? বলবেন না? আপনি বলবেন। আসেন, এখানে চলে আসেন। আসেন, বলেন। সবাইকে একটু শুনতে হবে, সবাই শুনবে। ঠিক আছে, এখানে আসেন, বলেন। আমাদের বাংলাদেশে এগ্রিকালচারের ক্যারেক্টারিস্টিক্স গুলো হচ্ছে যে এটা আমাদের জিএনপি প্রোডাক্টগুলো বাড়ায়, যেমন গ্রোস ন্যাশনাল প্রোডাক্টস। তারপর দ্বিতীয়, এটা আমাদের ইকোনমিক্সে অনেক হেল্প করে। এতে স্ট্যান্ডার্ড অফ লিভিংও বাড়ে। আমাদের খাদ্যের চাহিদা যেটা, ওটাও পূরণ হয়। আমাদের র মেটেরিয়ালসের যে চাহিদাটা, ওটাও পূরণ হয়। আমাদের মেডিসিনের যে ইন্ডাস্ট্রিটা, ওটাতেও উন্নতি আসে, এক্সেট্রা এক্সেট্রা। মানে এইসব কিছু, এগুলো হচ্ছে উদাহরণ এগ্রিকালচার কিভাবে এটা আমাদেরকে বিভিন্ন কি বলে সাহায্য করে আমাদের ইকোনমিকটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখেন আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো বলি। ধরেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফিচার আছে, তাই না? আপনারা যখন একটা ফোন কিনতে যান বা ধরেন একটা মাইক্রোফোন কিনবেন, তখন আপনারা দোকানদারকে কি জিজ্ঞেস করেন বলেন তো? যে এটা কতদিন টিকবে, এটা ধরেন ক্যামেরা কিরকম, এটার ব্র্যান্ড কিরকম, এটার প্রসেসর কেমন, এটা লাস্টিং কেমন করবে, এটা ডিসপ্লে কেমন, দেন হচ্ছে এটা কি আপনি মাল্টিপল অ্যাপ ইউজ করতে পারবেন কিনা, কোনো ধরনের ল্যাগ করবে কিনা, ছেলেরা হচ্ছে জিজ্ঞেস করে যে তারা গেমস খেলতে পারবে কিনা, পাবজি খেলতে পারবে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আসেন, এই জিনিসগুলো হচ্ছে ফিচার।
এখন সেরকম ভাবে আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল ফিচারগুলো কি কি হতে পারে। প্রথমটা দেখেন লো প্রোডাক্টিভিটি। আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের প্রযুক্তি কিন্তু এখনো অনেক বেশি ডেভেলপ হয়নি। ডেভেলপ করার চেষ্টা আমরা করছি কিন্তু এখনো অনেক বেশি ডেভেলপ হয়নি, তাই আলটিমেটলি বলবো যে প্রোডাক্টিভিটি একটু কম। আলটিমেটলি কি আমাদের প্রোডাক্টিভিটি একটু কম। এবার দেখেন কাল্টিভেশন ফর লিভিং। দেখেন আমি প্রথমেই বলেছি আমাদের দেশের এগ্রিকালচারাল প্রথম পারপাসটা কি? সেলফ সাফিসিয়েন্সি। কি বলেছিলাম? সেলফ সাফিসিয়েন্সি। দ্যাট মিন্স আমাদের দেশের যেহেতু এখনো পুরোপুরি ডেভেলপমেন্ট হয়নি, পুরোপুরি আমরা একদম উন্নত রাষ্ট্রে এখনো পরিণত হয়ে যায়নি, তার মানে এখানে কৃষকরা কাল্টিভেট কেন করে? তাদের লিভিং এর জন্য করে, তাদের জীবনযাপনের জন্য, তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা কাল্টিভেট করছে। তাদের কিন্তু আলটিমেট গোলটা এরকম থাকে না। কথা বলবেন না, কথা বলবেন না, ঠান্ডা লাগছে? সামনে চলে আসেন। হ্যাঁ সামনে চলে আসেন, এখানে চলে আসেন, দ্রুত এখানে চলে আসেন। আচ্ছা শোনেন, দেখেন আমাদের দেশের কৃষকরা মূলত কিন্তু উৎপাদনটা কেন করছে? তাদের লিভিং এর জন্য। তাদের কিসের জন্য? লিভিং এর জন্য, তাদের জীবিকা নির্বাহ করার জন্য। তাদের আলটিমেট গোল কিন্তু এটা থাকে না যে তারা এক্সপোর্ট করবে। তারা এক্সপোর্ট করবে, কোনো ব্যবসায় র ম্যাটেরিয়াল হিসেবে তাদের প্রোডাক্টটা দিবে, সেটা কিন্তু তাদের প্রথম গোলটা থাকে না। তাদের প্রাইমারি গোলটাই থাকে কাল্টিভেশন ফর লিভিং, তাদের নিজেদের জীবিকাটা ভালোভাবে নির্বাহ করার জন্য। এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের এগ্রিকালচারে। এবার দেখেন সাবডিভিশন এন্ড ফ্র্যাগমেন্টেশন অফ হোল্ডিংস। আচ্ছা বলেন তো আমাদের দেশে কি সবাই মানে সবার কি ল্যান্ড আছে এরকম? প্রত্যেকটা কৃষক কি তার নিজের ল্যান্ডে চাষ করে? নো। বেশিরভাগ কৃষকই দেখবেন কি নিজের জমি কম কিন্তু অন্যের জমি লিজ নিয়ে সেটা চাষ করছে। সো এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখেন ল্যান্ডলেস কাল্টিভেটর। ওই যেটা বললাম যে আমার ল্যান্ড নাই, তখন আমি কি করব? অন্যের কাছ থেকে আমি লিজ নেব। এখন একটা জিনিস দেখবেন সব এলাকার রীতিনীতি সেম না। অনেক জায়গায় দেখবেন কি যার জমি সেই বেশি নিয়ে যাচ্ছে, কিন্তু যে চাষ করছে কষ্ট করে সারা বছর ফসল ফলাচ্ছে সে পাচ্ছে অল্প। সে ধরেন 3 ভাগের 1 ভাগ পাচ্ছে আর 2 ভাগ পাচ্ছে হচ্ছে মালিক। সো আলটিমেটলি এক সময় কি হয়? কেউ আর কৃষি পেশাটা নিতেই চায় না, আসতে চায় না। হ্যাঁ 3 ভাগের 1 ভাগ এইভাবে করে আর কি। কিন্তু আমি আমাদের এলাকায় যেটা দেখেছি 4 ভাগের 1 ভাগ দেওয়া হয় মালিককে আর 3 ভাগ নেয় হচ্ছে যে ফার্মার সে। বুঝতে পেরেছেন? মানে 4 ভাগ করে, আগে 3 ভাগ করতো, এখন হচ্ছে দেখি যে আমাদের জমিগুলোতে ধানের চাষ হয় তো ওখানে হচ্ছে আপনার 4 ভাগের ভাগ হয়। 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে মালিক পায় আর পুরো 3 ভাগই যে ফার্মার সে নিয়ে যায়। সো এটা কিন্তু এখন চেঞ্জেস আসছে, একটা সময় কিন্তু এরকম ছিল না, একটা সময় উল্টো ছিল। 3 ভাগ কে পেত? মালিক পেত আর 1 ভাগ পেত গিয়ে কৃষক। এটা এখন আস্তে আস্তে চেঞ্জ এসেছে। এবার দেখেন আনকাল্টিভেটেড ল্যান্ড। আমাদের দেশে দেখবেন অনেক জমি আনকাল্টিভেটেড অবস্থায় পড়ে আছে। গ্রামে গেলে আপনি দেখতে পারবেন এরকম জমির অভাব নাই। এখন কিন্তু ধানি জমি কমে যাচ্ছে, এটাকে বলা হয় ধানি জমি। ধানি জমিটা কমে যাচ্ছে, দেখবেন যে এখন এই যে আনকাল্টিভেটেড অবস্থায় অনেক জমি পড়ে থাকে। সো এটা আমাদের এগ্রিকালচারের একটা কি ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখেন ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড। ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড, ওই যে বললাম আপনি নিজের জমি নাই অন্যের জমিতে চাষ করছেন, বা কারো জমি ধরেন একটা লিজ নিলেন কিছু একটা বছরের জন্য, বা কাউকে আপনি টাকা দিচ্ছেন, সেই টাকার বিনিময়ে ধরেন আপনি জমিতে চাষ করছেন। ঠিক আছে, সবকিছু মিলিয়ে দিন শেষে কি হয়? এটার যে ওনারশিপ সেটা কোনো ঠিক ঠিকানা থাকে না। এই যে আমি কত ভাগ পাবো, সে কত ভাগ পাবে, মালিক কত ভাগ পাবে, তার কৃষক কত ভাগ পাবে, এটা নিয়ে সবসময় একটা দ্বন্দ্ব থেকেই যায়। সো এটা আমাদের দেশের এগ্রিকালচারের একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখেন যে ডিপেন্ডেন্ট অফ রেইনফল। দেখেন আমাদের দেশের কৃষিটা কিন্তু বৃষ্টির উপর নির্ভর করে, বৃষ্টির উপর নির্ভর করে। তারপরে দেখবেন যে টাইমলি যদি বৃষ্টি হয় একটা আমের সাইজ হবে এত বড়, কিন্তু টাইমলি বৃষ্টি হলো না আমের সাইজই ভালো হবে না, এরকম ছোট আম হবে। আবার দেখবেন যে যখন বৃষ্টি দরকার তখন হলো না, অন্য টাইমে গিয়ে অনেক বেশি বৃষ্টি হলো, তার মানে আপনার ফলন হবে না। যেই সময় বৃষ্টি হয় সেই সময় বৃষ্টি না হয়ে শিলাবৃষ্টি হলো। ধরেন এই যে এই বছর যেমন অনেক বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, তাতে কিন্তু আম ক্ষতি হয়ে যায়, আম তারপর ধান আরো বিভিন্ন জিনিস। আমার কথা হচ্ছে যে যখন আপনার একটা জিনিস প্রয়োজন তখন যদি সেটা আপনি পান তার মানে সেটা আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, কিন্তু যখন আপনার সেটা প্রয়োজন নেই হুটহাট করে হচ্ছে তখন কি প্রোডাক্টিভিটি কমে যাবে। সো আমাদের দেশের এগ্রিকালচারটা বেশিরভাগই ডিপেন্ড করে কিসের উপরে? রেইনফলের উপরে। এখন রেইনফলটা আগে ঠিকঠাক ভাবে হতো, কিন্তু এখন দেখবেন এই যে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তনের কারণে আমাদের মানুষদের বিভিন্ন ধরনের এই যে কার্যকলাপগুলো আমরা করি, গাছ কেটে ফেলি,
তারপর হচ্ছে কৃষি জমিগুলো কমিয়ে ফেলতেছি, কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে ফেলতেছি, এই যে এসি গুলো অনেক বেশি ব্যবহার হচ্ছে, গাড়ির মধ্যে এসি, বাসার মধ্যে এসি, রেফ্রিজারেটর ব্যবহার হচ্ছে, বিশেষ করে দেখবেন যে এখন অনেক গ্লাস টাওয়ার চারদিকে, সো এগুলো আমাদের হিট বাড়াচ্ছে। এই বিভিন্ন জিনিসের কারণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, আমাদের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের টাইমলি বৃষ্টি হচ্ছে না, আমাদের গরমের সময় অনেক বেশি গরম লাগছে, শীতের সময় অনেক বেশি শীত লাগছে। আবার দেখবেন যে আগে 6 মাস কিন্তু গরম শীত থাকে, এখন কিন্তু সেটা থাকে না। এখন দেখবেন গরমের সিজনটাই অনেক বেশি থাকে, আর শীত পড়বে শেষে 1 থেকে 2 মাস বা 1 মাস এরকম শীত পড়ে। সো এই পুরো চেঞ্জেসটার কারণে কিন্তু আমাদের রেইনফলের উপর আমরা ডিপেন্ডেন্ট। এরপর দেখেন অ্যাবসেন্ট ওনার্স অফ ল্যান্ড, অ্যাবসেন্টি ওনার্স অফ ল্যান্ড। অনেক সময় কি হয় জানেন, এই যে বললাম যে অনেকের জমি আছে কিন্তু তারা থাকে শহরে, ধরেন গ্রামে তাদের অনেক জমি কিন্তু শহরে থাকে, তখন তারা কি করে ওই জমিটাকে অন্য কারো কাছে লিজ দিয়ে আসে বা দিয়ে আসে ধান চাষ করার জন্য বা কৃষি জমিতে ইয়ে করার জন্য। এই যে তাদের যে একটা অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টে আসলে কি হয় কি না হয় সেটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না। সো তার জমিতে আসলে ইচ্ছা করলে সে ফসল ফলাচ্ছে না, ইচ্ছা করলে ফলাচ্ছে না, আবার অনেক সময় একটা ফসল হচ্ছে, অনেক সময় 3টা ফসল হচ্ছে, আবার অনেক সময় জমি খালিও রেখে দিচ্ছে। দিনের পর দিন যখন আপনি জমি খালি রেখে দিবেন সেই জমিতে ফলন হবে না। ধরেন আপনাদের একটা উদাহরণ দেই, গ্রামের দিকে এখন কিন্তু ঘেরের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ঘের চিনেন? মাছের ঘের বলে, দেখবেন যে এরকম ধরেন এভাবে ভিতরে হচ্ছে পানি, এটা পানি, আর এই চারদিকে হচ্ছে ফসল, এই চারদিকে ওরা ফসল করে। আবার অনেকে হচ্ছে এখানে আপনার ফার্ম করে, মুরগির ফার্ম। এই মুরগির ফার্মের যে উচ্ছিষ্টগুলো থাকে, মানে ওরা খাওয়া দাওয়ার পরে যে উচ্ছিষ্ট ইয়ে করে, সেটা আবার ওরা মাছকে খাওয়ায়। সেই খাবারটাই ওরা কি করে, মাছকে খাওয়াচ্ছে। সেখানে মাছ খুব একদম হাইব্রিড কোয়ালিটির হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখবেন যে এইবারে তারা হচ্ছে লাউ গাছ লাগাচ্ছে, পেঁপে গাছ লাগাচ্ছে, বিভিন্ন ধরনের সবজি করতেছে, এখানে সবজি করতেছে, মাঝখানে কি হচ্ছে, এটাকে বলা হয় ঘের। তো এই ঘেরগুলো করা হয় এখন দেখবেন যে মাইলের পর মাইল ধানি জমি, ধান চাষ হতো এক সময়, দেখবেন যে অনেকেই লাভের জন্য এই ধানি জমির উপরে ঘের করতেছে। ধরেন এখানে 10 জন লোকের জমি, আপনার 10 জনের জমি এখানে আছে, এখন সে চাচ্ছে এখানে একটা ঘের বানাবে, তখন কি করে ওই 10 জনের থেকে জমি নিয়ে নেয়। কেউ যদি সরাসরি বিক্রি করে তাহলে কিনে নিয়ে নেয়, নয়তো যেভাবে হোক তার কাছ থেকে লিজ হোক যেভাবে হোক তাকে ওই জমিটা দিতে বাধ্য করে। ধরেন আপনি এখানে 5 জন জমি দিয়েছে কিন্তু আপনি দিবেন না, আপনার জমিটা অনেক ছোট, আপনি চাচ্ছেন না দিতে, কিন্তু তখন আপনি বাধ্য জমি দেওয়ার জন্য, কারণ আপনার আশেপাশে 4 জন দিয়ে ফেলেছে, তখন আপনার জমিটাও ঘেরে দিলেন। দেওয়ার পরে এই জমিতে যখন ধরেন 5 বছর এই ঘেরটা থাকবে, কথার কথা 5 বছর এই ঘেরটা থাকলো, থাকার পরে যখন এই ঘের শেষ হয়ে যাবে আপনাকে জমি বুঝিয়ে দিবে, ওই জমিতে আপনি ফসল ফলাতে পারবেন। দেখবেন আপনার জমির চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনার জমি আগে ছিল সোজা, এখন বাঁকা হয়ে গেছে, আপনি জমির আল খুঁজে পাচ্ছেন না। জমিতে কিন্তু একটা সীমানা থাকে, জমির সীমানা পাচ্ছেন না, জমির মাটি ঠিক নাই, জমি উঁচু নিচু হয়ে গেছে, সেখানে আপনি কিভাবে ধানের চাষ করবেন? এবং ওই মাছ ওখানে থাকার কারণে কিন্তু অনেক ধরনের বিষটা, তারপর অনেক ধরনের মেডিসিন, চুনা, এইসব জিনিস কিন্তু আপনার মাটিতে মিশে গেছে। তো আপনি চাইলে যে ধান চাষ করতে পারছেন না, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। এরপরে এরপরে দেখেন পুয়ার, আনহেলদি এন্ড ইলিটারেট পিসেন্ট। আচ্ছা, এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যখন পড়াশোনাটা বেশি করবেন এবং আপনাদের কি বলে প্রযুক্তিগত জ্ঞান অনেক ভালো থাকবে, তখন কিন্তু আপনি যে ফলনটা ফলাতে পারবেন। যার প্রযুক্তিগত জ্ঞান কম এবং যে হচ্ছে পড়াশোনাটা ওই লেভেলের করেনি, সে কি ওই নতুন প্রযুক্তি সম্পর্কে জানবে? বলেন, আপনি আজকে এই লেভেলে এসে যেটা যেটা বুঝেন, আজকে এখানে আপনি স্লাইড দিয়ে পড়ছেন, আজকে আপনি যে ধরনের প্রযুক্তির মধ্যে থাকছেন, ঠিক আছে, এখানে আমি রিমোট দিয়ে এটা চেঞ্জ করতেছি। এখন আপনারা যদি পড়াশোনা করে এই পর্যন্ত না আসতেন তাহলে কি আপনারা এই প্রযুক্তিতে আসতেন? আর কখনোই আসতেন না। একজন যে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে সে কিন্তু প্রাইমারি কালচারটাই জানবে, সে কিন্তু হাই স্কুলে কি হয় সেটা জানবে না, তার কাছে সেটা নতুন। আপনি কলেজ পর্যন্ত যখন পড়াশোনা করেছেন, এখানে এসেছেন, এটা কি আপনার কাছে নতুন লেগেছে না? সো আপনি যত বেশি এডুকেটেড হবেন তত বেশি কি হবে, আপডেটেড হবেন, তত বেশি আপডেটেড হবেন। সো আমাদের এগ্রিকালচারাল একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে আনহেলদি এবং ইলিটারেট ফার্মার অনেক বেশি থাকে, যেহেতু গ্রামে একটু শিক্ষা ব্যবস্থাটাও এখনো পুরোপুরি ভাবে আমরা যতটা গ্রহণ করতে পারি তারা ততটা পারে না। এরপরে হচ্ছে তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য তাদেরকে কৃষিকাজ করতেই হয়, কিছু করার নেই, ঠিক আছে। আর তারা করে বিধায় আমরা কিন্তু এখানে বসে বসে ঠিকঠাক ভাবে খাবারটা পাচ্ছি। আসেন, তারা যদি চাষ না করতো তাহলে আমরা কি করতাম বলেন, কিভাবে খাওয়া দাওয়া করতাম?
আমরা কি সব অন্য দেশের উপরে ডিপেন্ড করে চলতে পারতাম না। সো আমাদের এখন কি করতে হবে, তাদেরকে আরো বেশি এডুকেটেড করতে হবে। এখন এই যে বললাম যে অনেক এডুকেটেড ছেলে মেয়ে গ্রামে চলে যাচ্ছে শুধুমাত্র এই কৃষি কাজ করার জন্য, একটা ফার্ম করার জন্য, বড় একটা প্রজেক্ট করার জন্য। দেখবেন যে তারা চাকরি করলে যতটা না মানে রেভিনিউ হতো তাদের বা ইনকাম হতো, তার থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি তাদের রেভিনিউ ওখানে হচ্ছে। সে নিজে চাকরি করলে কয় টাকা বেতন পেত, এখন সে নিজে আরো 10টা মানুষকে চাকরি দিচ্ছে। একটা ফার্ম করলে দেখবেন যে ওখানে 10-20 জন চাকরি দেওয়া লাগতেছে। সো সেখানে সে নিজে মালিক। তো যত বেশি এডুকেটেড পারসন এটার মধ্যে ইন করবে, এগ্রিকালচারে আসবে, আমাদের এগ্রিকালচার আরো বেশি ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? সো আজকে আপনাদের এই পর্যন্তই থাকুক, আমাদের আরো স্লাইড আছে, তো এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়ব। আজকে আমরা ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত পড়লাম। সো আমাদের ফার্স্টের প্রেজেন্টেশনটা আপনারা ভালোভাবে দেন, দেওয়ার পরে সেকেন্ড প্রেজেন্টেশনে আমরা খুব সুন্দর ইন্টারেস্টিং একটা টপিক রাখবো। এখন কি আপনাদের একটু ধারণা হয়েছে যে স্লাইড কিভাবে করেন? হয়েছে? আচ্ছা, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকুক, নেক্সট ডে আমরা এরপর থেকে শুরু করব, ঠিক আছে?